বন্ধুগণ, তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ এটা আমার মুড়ি পটলের জমি। এটা কিন্তু মুড়ি পটল, অর্থাৎ এটা আগের বছর বপন করা হয়েছে। সেই পটল কিন্তু দেখতে পাচ্ছ গাছগুলিতে প্রচুর ডোক এবং ফুল ফোটাও শুরু হয়েছে। এমত অবস্থায় এই জমিতে কিন্তু আমি জলসেচ দিয়েছি আগামীকাল। দেখো মাটিতে প্রচুর পরিমাণে কাদা রয়েছে, দেখো প্রচুর পরিমাণে কাদা। তাই এই মুড়ি পটলের জমিতে আমি কিন্তু এখন বর্তমানে সার প্রয়োগ করব। দেখো আমার কাছে আমার ব্যাগে কিন্তু সার রয়েছে, আমরা এই সারটা কিন্তু এখন প্রয়োগ করব। তাই মুড়ি পটলের জমিতে আপনার যদি মুড়ি পটল থেকে থাকে, গাছগুলিতে যদি অতিরিক্ত ফুল ফোটাতে হয় আমার মতো, তাহলে কিন্তু তোমার সার এখানে প্রয়োগ করতেই হবে। তাই বর্তমানে তুমি কোন সার প্রয়োগ করবে, কোন সার প্রয়োগ করলে তোমার মুড়ি পটলের জমিতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে কিন্তু কথা বলবো। তাই প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। মুড়ি পটলের জমিতে সাধারণত যে সার আমাদের প্রয়োগ করতে হয়, মুড়ি পটলের জমিতে গাছগুলিতে গতি বাড়ানোর জন্য এবং সেই সঙ্গে সঙ্গে গাছে ফুল ফোটানোর জন্য প্রথম অবস্থায় আমরা এখানে আরসিএফের 15 লাল সুফলা ব্যবহার করতে পারি। তার কারণ প্রথম অবস্থায় গাছের কোন খাদ্যের দরকার রয়েছে আমরা জানি না, এজন্য সমপরিমাণ খাদ্যযুক্ত আমরা এখানে সার ব্যবহার করব। বাংলাদেশের বন্ধুরা বেঙ্গল মিশ্র সার অথবা ফার্স্ট অবস্থায় আপনি ডিএপি ব্যবহার করতে পারেন। তার কারণও পরে আমি জানাচ্ছি। আমাদের দেশে যেহেতু আরসিএফের লাল সুফলা পাওয়া যায়, তাই আমরা কিন্তু আরসিএফের লাল সুফলা প্রয়োগ করব। তার কারণ আরসিএফের লাল সুফলার ভিতরে 15% নাইট্রোজেন রয়েছে, 15% ফসফেট রয়েছে, 15% পটাশ রয়েছে, যা গাছের গতি বাড়াবে, গাছে ফল ফুল আনবে এবং সেই সঙ্গে সঙ্গে গাছের অর্থাৎ বৃদ্ধিটাকে ত্বরান্বিত রাখবে। গাছের রোগ পোকাও কিন্তু কন্ট্রোল করবে, কারণ এর ভিতরেও পটাশ রয়েছে যা গাছকে শক্তিশালী করবে। তাহলে আমরা কিন্তু আরসিএফের লাল সুফলা প্রথম অবস্থায় ব্যবহার করছি। এবার আমরা দ্বিতীয় ধাপে কোন সার ব্যবহার করব। দ্বিতীয় ধাপে আমাদের দেখতে হবে গাছগুলি যদি কালো থাকে এবং গাছগুলি যদি ডোগ আমাদের উঠতে থাকে, তাহলে দ্বিতীয় ধাপে আমাদের এখানে ফুল ফোটাতে হবে। তাহলে গাছের ফুল ফোটানোর জন্য দ্বিতীয় ধাপে তাহলে ফুল কে ফোটায়? আমরা জানি যে ফুল গাছের অতিরিক্ত বেশি পরিমাণে ফোটায়, সেটা হলো ফসফেট সার। তাই যে সারের ভিতরে ফসফেট বেশি রয়েছে সেই সার ব্যবহার করব। বাংলাদেশের বন্ধুরা টিএসপি এবং হালকা পটাশ এবং হালকা পরিমাণে ইউরিয়া ব্যবহার করতে পারেন। বেশি পরিমাণে টিএসপির ব্যবহার করবেন, কারণ আমাদের দেশে বেশি পরিমাণে ফসফেটযুক্ত সার রয়েছে 14-35-14। এর ভিতরে 14% নাইট্রোজেন, 35% ফসফেট এবং 14% পটাশের সমৃদ্ধ একটা সার, যা অতিরিক্ত ফসফেট থাকার কারণে গাছে কিন্তু অতিরিক্ত মাত্রায় ফল ফুল আনতে সাহায্য করবে। তাই আপনাকে আমি রিকমেন্ড করব, আপনাকে আমি বলবো যে অবশ্যই কিন্তু আপনি 14-35-14 ব্যবহার করতে পারেন, কারণ এর ভিতরে রয়েছে 14% নাইট্রোজেন এবং 35% ফসফেট এবং 14% কিন্তু পটাশের সমৃদ্ধ সার, যার অতিরিক্ত ফসফেটটা আছে, সেই জন্য গাছে কিন্তু ফুল আনবে। বাংলাদেশের বন্ধুরা বেশি পরিমাণে টিএসপি ব্যবহার করবেন, কারণ টিএসপির ভিতরে অতিরিক্ত ফসফেট রয়েছে এবং পটাশের পরিমাণ কম এবং ইউরিয়ার পরিমাণ কম দিয়েও আপনারা কিন্তু 14-35-14 বানিয়ে গাছের গোড়ায় গোড়ায় ছড়াতে পারেন। ঠিক আছে, এরপরে আমরা 3 নম্বর ধাপে আসবো। হ্যাঁ বন্ধু, 3 নম্বর ধাপে আমাদের কিন্তু গাছগুলিতে ফুল আসছে এবং ফুল আসার সঙ্গে সঙ্গে আমাদের গাছে কী করতে হবে? ফলের গঠন, কালার প্রভৃতি ঠিক রাখতে হবে। এজন্য আমাদের একটা অনুখাদ্য ব্যবহার করতে হবে। ফার্স্ট অবস্থায় জিঙ্ক বোরন আমরা ব্যবহার করব। ফার্স্ট অবস্থায় আমরা যে কোনো সারের সাথে মিশ্রিত করে জিঙ্ক বোরন ব্যবহার করব, দানাদার সারের সাথে মিশ্রিত করে। আমরা 3 নম্বর ধাপে আমরা এখানে 14-35-14 ব্যবহার করব। তার একটাই কারণ, 14-35-14 ভিতরে অর্থাৎ আপনি যে উগ্রবাদী দুটি প্রথমেই সার দিয়ে দিচ্ছেন, এতে করে গাছের গতিবৃদ্ধি হবে, গাছে অতিরিক্ত ফুল আনবে। এবার ফলকে অর্থাৎ ফুলকে ফলে পরিণত করে সেই ফলকে মোটা করানোর জন্য আমাদের 14-35 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তার ভিতরে 26% ফসফেট, 26% পটাশ রয়েছে, নাইট্রোজেনের ভাগ কম আছে। কিন্তু তার সাথে সাথে গাছে কিন্তু অর্থাৎ অপুষ্টিতার কারণে পুষ্টি, অর্থাৎ গাছের কিন্তু শুধুমাত্র পুষ্টি সার না, পুষ্টি কিন্তু এছাড়াও অন্য অন্য মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, অনুখাদ্য রয়েছে, যেমন জিঙ্ক বোরনযুক্ত অনুখাদ্য। এই জিঙ্ক বোরনযুক্ত যদি আমরা অনুখাদ্য ব্যবহার করতে পারি, 10 কাঠা জমিতে যদি আমরা 1 প্যাকেট করে অর্থাৎ 2 কেজি যদি ব্যবহার করতে পারি, 1 প্যাকেট জিঙ্ক সালফেট এবং 1 প্যাকেট বোরন সার ব্যবহার করতে পারি, এতে করে ফল গঠনের যে ক্ষমতা সেটা কিন্তু অতিরিক্ত হারে গাছ বৃদ্ধি পাবে এবং পটলের সাইজটা কিন্তু অতিরিক্ত হারেও সেটাও কিন্তু বাড়বে এবং অনেক দীর্ঘদিন পর্যন্ত সেই সাইজটা ঠিক রাখতে জিঙ্ক বোরন সাহায্য করবে। তাই আমাদের কিন্তু তখন জিঙ্ক বোরন ব্যবহার করতে হবে। তারপরের ধাপে আমরা কিন্তু ডিএপি ব্যবহার করব। তখন কিন্তু হালকা পরিমাণে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট শিকড় ছাড়াগুলো, র্যালি গোল্ড, এটা সেটা ব্যবহার করব। তবে অনেক চাষি কিন্তু বর্তমানে গাছের গোড়ায় শিকড় ছাড়ানোর জন্য এবং গাছে অতিরিক্ত ফল ফুল পাওয়ার জন্য প্রথম অবস্থায় গাছের যাদের গাছগুলি একেবারে নর্মাল বা দুর্বল অবস্থায় আছে, তারা এই সারের সাথে মিশ্রিত করে র্যালি গোল্ড, মানে যেটা শিকড় ছাড়া দানা ওষুধ কালো কালো, এবং তার সাথে 1 প্যাকেট জিঙ্ক সালফেট মিশিয়েও আপনি প্রথম অবস্থায় প্রয়োগ করতে পারেন। এতে করে আপনার গাছের গতি দেবে এবং গাছের শিকড়ের পরিমাণও অব্যাহত থাকবে। এতে করে গাছের শিকড়ের পরিমাণ বৃদ্ধি পেলে গাছের গোড়ায় যে সারই দেবেন না কেন, যে নাইট্রোজেনযুক্ত সারই দেবেন না কেন, গাছ তখন খেতে অর্থাৎ ঝট করে তার শিকড়ের মাধ্যমে সেগুলো খাবে এবং খেয়ে কিন্তু তার কার্যকরী ক্ষমতা অতিরিক্ত বাড়াবে।
তাই প্রত্যেক চাষিদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটাই বলার যে ফার্স্ট অবস্থায় আপনারা কোন সার দেবেন, সেকেন্ড ধাপে কোন সার দেবেন মুড়ি পটলে এবং চতুর্থ ধাপে কোন সার দেবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি জানালাম। এবং বাংলাদেশের বন্ধুরাও কিন্তু তাদের দেশে জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, এমনকি অর্থাৎ আমাদের দেশে যেমন বললাম যে গোল্ডগুলো SPM কোম্পানি গোল্ড, তারপরে আছে আমাদের আমি যে গোল্ডটার কথা বললাম রোকো গোল্ড, এই ধরনের নানা রকম যে দানাদার যে শেকড় ছাড়া গুলি পাওয়া যায় সেগুলো কিন্তু বাংলাদেশেও বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। বা বাংলাদেশে কিন্তু হিউমিক অ্যাসিডও পাওয়া যায়, ঠিক আছে। ওই হিউমিক অ্যাসিডের ভিতরে কিন্তু একই উপাদান রয়েছে, ঠিক আছে। ওই হিউমিক অ্যাসিডও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, ওই একই রকম কিন্তু কাজ আপনি পেয়ে যাবেন। তো বর্তমানে পটল গাছের ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড ধাপে আপনি কোন সার প্রয়োগ করব সেটা নিয়ে কিন্তু আলোচনা করলাম। এবার আমি দেখাবো আমার মুড়ি পটলের জমিতে আমি কোন সার ব্যবহার করছি সেটা কিন্তু আমি দেখাবো। দেখো, আমার মুড়ি পটলের জমিতে আমি এখানে রাসায়নিক সার নিয়ে চলে এসেছি। রাসায়নিক সারটা আমি দেখাবো তোমাদের। দেখো, আমার মুড়ি পটলের জমিতে আমি নিয়ে চলে এসেছি RCF-এর লাল সুফলা মোটা দানাটা। দেখছি বর্তমানে চিকন এবং মোটা উভয় দানাই কিন্তু বর্তমানে আমাদের দেশে অ্যাভেলেবেল আসছে। মোটা দানাটা ছড়াতে একটু অসুবিধা হয়, কিন্তু চিকনটা সহজেই কিন্তু ছড়ানো যায়, অল্প দিলেই গাছের গোড়ায় কাজ হয়ে যায়। তো মোটাটাও অল্প দিলেও কিন্তু কাজ হবে, কিন্তু মোটাটা অনেক বেশি জমি কিন্তু ছড়ানো যায় না, একটু সমস্যা দেখা যায়। তখন আমরা 14-35-10-26-এর দিকে ঝুঁকি, তার কারণ 14-35-10-26-এর দানাগুলি অতিরিক্ত সূক্ষ্ম হয়, যা অল্প দিলেই গাছের গোড়ায় অনেক জায়গায় কিন্তু বিস্তৃত ছড়িয়ে যায়, এতে করে আমাদের কিন্তু সুবিধা হয়, ঠিক আছে। তাই কিন্তু আমরা তখন 14-35-10-26-এর দিকে ঝুঁকি। এবার কথা হলো, আমরা 14-35-10-26 তো বারে দিতে পারবো না, এজন্য আমরা কিন্তু এখানে ব্যবহার করবো RCF লাল সুফলা। এর আগে আমি 14-35-এর দানা ছড়িয়েছিলাম, দেখো আমার গাছের গোড়ায় এখনও ছোটো ক্ষুদ্র দানা এখনও পড়ে রয়েছে, যা তোমরা দেখতে পাচ্ছ ক্ষুদ্র দানা পড়ে রয়েছে, ওটা 14-35-এর দানা। এবং আমি সেকেন্ড ধাপে আমি ব্যবহার করছি RCF লাল সুফলা, কারণ আমার এই জমিতে আমি 14-35 সেজন্য ব্যবহার করেছি, কারণ গাছে একটু হালকা গতি ছিল, দেখো এখনও গতি রয়েছে, এবং গাছে ফুল কম আসছিল, সেজন্য আমি কিন্তু 14-35 দিয়েছি। আশা করি 14-35 দিয়ে আমার গাছে ফুল আসা ধরেছে, ঠিক আছে। এই দেখো ফুল আসা ধরেছে, পটলও কিন্তু এই যে ছোটো এই দেখো ছোটো কিন্তু পটলও আসা ধরেছে। এবার কিন্তু সুফলাটা দিচ্ছে RCF লাল সুফলা, কারণ এটা দিলে 15% নাইট্রোজেন, 15% ফসফেট, পটাশ সবই আছে, যা গাছের গতি বাড়াবে, গাছের ফল ফুল বজায় রাখতে প্রভৃতি সাহায্য করবে, তাই কিন্তু আমি ব্যবহার করছি। তাই তোমাদেরও রিকোয়েস্ট, প্রত্যেক চাষির আমার কিন্তু রিকোয়েস্ট একটাই আমার বার্তা, যে তোমরাও কিন্তু অবশ্যই RCF লাল সুফলা ব্যবহার করো। যেহেতু আমার জমিতে কিন্তু হালকা নোনা আছে, আমি সেই জন্য আমি ব্যবহার করে থাকি বারে আমি কিন্তু আমি জিঙ্ক ব্যবহার করে থাকি, ঠিক আছে। জিঙ্ক আমি ব্যবহার করে থাকি, জিঙ্ক সালফেট, তোমরাও সেটা কিন্তু ব্যবহার করবে। আমি কোন জিঙ্কটা ব্যবহার করি আমার কাছে ছবি আছে, আমি আমার জমিতে ছবি রেখেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে এর আগে আমি এই জিঙ্কটা আমি ব্যবহার করেছিলাম একবার, যেহেতু ব্যবহার করেছি জিঙ্ক সালফেট এবং সালফারও রয়েছে, যে জমিতে নোনা আছে, গাছের গতি দেয় না সার দিলেও, এই জন্য আমি গণেশটা ব্যবহার করি। এই যে আমার গণেশটা আমি ব্যবহার করি, এর ভিতরে জিঙ্ক রয়েছে, সালফার রয়েছে, প্রভৃতি বিদ্যমান রয়েছে, যা গাছের গতি বাড়াবে এবং গাছগুলিতে কিন্তু ফল ফুল আনতে প্রভৃতি সাহায্য করবে, তাই আমি কিন্তু এটা ব্যবহার করছি। তাই তোমাদের রিকমেন্ড করবো RCF লাল সুফলার সাথে যাদের গাছের গতি দিচ্ছে না, তারা গণেশ জিঙ্কটা ব্যবহার করো, একসাথে মিশ্রিত করে ভালো করে প্রয়োগ করো, তাতে করে গাছের গতি দেবে এবং গাছের দীর্ঘস্থায়ী ফল ফুল অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে আমি কিন্তু এই জমিতে কিন্তু সরিষার খোলও দিয়েছি। দেখো সরিষার খোলে একটা কাজ, দেখো গাছগুলি চকচক করছে, সরিষার খোলও কিন্তু ব্যবহার করছে, তোমরা সরিষার খোলও ব্যবহার করো তোমাদের জমিতে। তাই বর্তমানে পটলের জমিতে কোন সার ব্যবহার করা উচিত সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থেকো। ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, টাটা।